নমস্কার। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা জানেন, এই লকডাউনের সময় আমরা নানা কবির কবিতা, নানা বিষয়ের কবিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের আজকের বিষয়ে রয়েছেন ৩ জন কবি, যাদের জন্ম হয়েছিল সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের এই কবিদের নিয়ে আমাদের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার প্রথম দিন থেকে আমাদের সদস্য, এবং আমাদের এই আটলান্টা আবৃত্তি চর্চাকে সকলের মাঝখানে নিয়ে যাওয়ায় যার কারিগরি দক্ষতা এবং কারিগরি সহায়তা অনস্বীকার্য, তিনি হলেন ব্যাসদেব সাহা। আমি ব্যাসদেবকে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ ব্যাসদেব। ধন্যবাদ রিচাদি। অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেটুকুই তো পাওয়া, যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আঁচলা জল মাথায় ছুঁয়ে দেওয়া। নমস্কার, আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আমি ব্যাসদেব সাহা রানা আরেকবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, যার নাম কবি অঞ্জলি। আমাদের এই অনুষ্ঠানটি আজকে একটি বিশেষ সূত্রে গাঁথা। রিচাদি যেমন বলেছেন, আজ আমরা বাংলা সাহিত্যের ৩ জন দিকপাল সাহিত্যিক কবিকে স্মরণ করব। তাদের নাম সুনীল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আবার রিচাদির কথা ধরেই বলছি, বিশেষ সূত্রটি হচ্ছে এদের এই ৩ কবিরই জন্ম হয়েছিল সেপ্টেম্বর মাসে। শুরু করব সুনীল গঙ্গোপাধ্যায়কে দিয়ে। 1934 সালের 7ই সেপ্টেম্বর এই কবির জন্ম। আমার ব্যক্তিগত ভালো লাগার বিষয় সুনীল গঙ্গোপাধ্যায়ের বিষয়ে যেটা হচ্ছে যে একটা হচ্ছে কাকাবাবু। আমি খুব ছোটবেলায় কাকাবাবুর ভীষণ ফ্যান ছিলাম, আর তারপরে বড় হয়ে কবিতা পড়েছি। আমার মনে হয়েছে তিনি অত্যন্ত আধুনিক এবং রোম্যান্টিক একজন কবি, এবং সত্যি কথা বলতে জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান আধুনিক কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তো এই ওনার সম্পর্কে আরো কিছু শুনবো। তার আগে আমরা চলে যাই আজকের আমাদের প্রথম পরিবেশনায়। আমাদের প্রথম পরিবেশনা আজকে করবেন শুভশ্রী নন্দী, আমি যাকে রাইদি বলে ডাকি। রাইদি বলবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি কবিতাটি। ওভার টু ইউ রাইদি। অনেক ধন্যবাদ রানা। নমস্কার, আমি শুভশ্রী নন্দী। সুনীল গঙ্গোপাধ্যায়ের নানা কবিতা ঘাঁটছিলাম। সেই সুনীল সাগর মন্থন করতে গিয়ে আমার বলতে ইচ্ছে করছিল সেই অমৃতমান পুরুষটিকে, তুলনাহীনা রে, তুমি তুলনাহীনা রে। আর যে অমৃতটি ভালোবাসার অমৃত, সেই কবিতাটি পড়ছি। ভালোবাসি ভালোবাসি। ধরো কাল তোমার পরীক্ষা, টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে আমি উঠে বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে খরভাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো? তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব ব্যস্ত হয়ে। তোমাকে ডাক দিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না।
এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি, ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে, ভালোবাসি, ভালোবাসি। ধরো শেভ করেছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে। এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি বকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে খুশিয়াল গলায় বলবে, ভালোবাসি, ভালোবাসি। ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় জল দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বয়ে দিয়ে বলবে, ভালোবাসি, ভালোবাসি। ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম, ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে, যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে, ভালোবাসি, ভালোবাসি। ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম, ভালোবাসো, কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলোতে বলতে বলবে, ভালোবাসি, ভালোবাসি। ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে, চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি, ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে, ভালোবাসি, ভালোবাসি। ধরো সব ছেড়ে চলে গেছো, কত দূরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো। হতভম্ব আমি যদি চিৎকার করে বলি, ভালোবাসো, ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকে আমাকে বলবে, ভালোবাসি, ভালোবাসি। দুর্দান্ত রায়দি। এত সুন্দর এই কবিতাটি আগেও শুনেছি। ভালোবাসার কথা বোধহয় এমন ভাবেই বলা যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা। এবং রায়দি, তুমি এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছো। ধন্যবাদ এত সুন্দর কবিতাটি পাঠ করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী কবি, যাকে আজকে আমরা স্মরণ করব, প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ঘনাদার মাধ্যমে। ঘনাদাকে আপনারা সবাই জানেন। তার সেই বিখ্যাত চরিত্র, এই চরিত্র আমি কিন্তু তখন ছোটবেলায় জানতামই না যে প্রেমেন্দ্র মিত্র কবিতা লেখেন। তখন শুধু ঘনাদা ঘনাদা ঘনাদা। যাই হোক, 1904 সালের 4 সেপ্টেম্বর প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় বারাণসী শহরে। তার বাবা ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মিত্র, উনি একজন ইন্ডিয়ান রেলওয়েজের একজন কর্মী ছিলেন। খুব অল্প বয়সে মাতৃহারা হন। তারপরে কলকাতায় কিছুদিন ওনার যেটা আমি জানি আর্লি লাইফ উনি করেছেন কলকাতাতে। আমার যেটা সবচেয়ে ভালো লাগার বিষয়, কবিতা তো অবশ্যই আজকে আমরা তার কবিতা নিয়ে আলোচনা করছি, কিন্তু যেটা আমার মনে হয়েছে যে বাংলা সাহিত্যে প্রথম যিনি বেঙ্গলি সায়েন্স ফিকশন যাকে বলে, যেটা যিনি লিখেছেন, তিনি হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। যাই হোক, আমরা চলে যাব প্রেমেন্দ্র মিত্রের কবিতায়। আমাদের পরবর্তী পরিবেশনা যিনি করবেন, আমার অত্যন্ত প্রিয় একজন দিদি, সুপর্ণা বড়ুয়া। সুপর্ণাদি প্রেমেন্দ্র মিত্রের হারিয়ে কবিতাটি পাঠ করবেন। সুপর্ণাদি, ওভার টু ইউ। ধন্যবাদ রানা। পড়ছি প্রেমেন্দ্র মিত্রের হারিয়ে। কোনদিন গেছো কি হারিয়ে
হাট বাট নগর ছাড়িয়ে দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে। সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে এলিয়ে হৃদয়। শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই, সেখানেই মেলে এক খেই আরেক আশার সব পথ পাড়াবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে। ধন্যবাদ। শর্ট অ্যান্ড সুইট, খুব সুন্দর লাগলো সুপর্ণা দি এই কবিতাটা তুমি পড়লে। এবং এই কবিতার মধ্যেও আমি প্রবীন্দ্র মিত্রের যখন কবিতা একটু পড়া শুরু করলাম তখন দেখলাম ওনার মধ্যে শহর শহর কথাটা বারবার করে অনেক কবিতা এসছে এবং তোমার এই কবিতার মধ্যেও পেলাম। খুব ভালো লাগলো সুপর্ণা দি, ধন্যবাদ তোমাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী কবি, যাকে আজকে আমরা স্মরণ করছি। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার কবিতায় ভাসিত হয়েছে সমগ্র দুনিয়ার প্রতারিত মানুষের বেদনা, মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র প্রতিবাদ। অন্যদিকে রোমান্টিক কবিতাতেও তিনি সমান দক্ষ ছিলেন। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 সালের 2রা সেপ্টেম্বর, ওই দিন এই 2রা সেপ্টেম্বর অ্যাকচুয়ালি আমারও জন্মদিন, তাই যাই হোক এই কবিকে স্মরণ করতে পেরে আমার ভালো লাগছে। 1920 সালের আজকে 100 বছর হয়ে গেল না, এই 100 বছর আমরা তাকে বিশেষভাবে স্মরণ করব। আর যিনি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করবেন তিনি হচ্ছেন আমাদের গ্রুপের অন্যতম সদস্য নাসির আহমেদ। নাসির আঙ্কেল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই স্বাধীনতা প্রাণহীন কবিতাটি পাঠ করবেন। ওভার টু ইউ নাসির আঙ্কেল। ধন্যবাদ রানা। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আমি খুব একটা পড়িনি, এটা আমার দুর্ভাগ্য, অপারগতা। উনি শুধু স্বাধীনতার এবং মানুষের কবি ছিলেন সেটা ঠিক, শুধু তাই না, ওনাকে ওই বিদ্রোহী কবি বলা যেতে পারে। উনি কোনোদিন কোনো সরকারি চাকুরি করেননি, বিকজ কেননা উনি বলতেন যে স্বাধীনতা তো স্বাধীনতা নয়, সবাই অত্যাচারিত হচ্ছে। তো অনেক কষ্ট করেছেন জীবনে, অনেক খাবার পড়ার অনেক কষ্ট ছিল, কিন্তু তাও উনি সরকারি চাকরি গ্রহণ করেননি। একটা ঝোলা কাঁধে নিয়ে হেঁটে বেড়াতেন, ওর মধ্যে কবিতা বের করে কবিতা পড়তেন। তা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই স্বাধীনতা প্রাণহীন এই কবিতাটা আমি পড়বো। এটা নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও তরুণ সান্যাল সম্পাদিত পরিচয় পত্রিকার, এটা একটা ত্রৈমাসিক পত্রিকা ছিল। এটার বৈশাখ আষাঢ় 1381 বা মে জুলাই 1974 সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তো আমি এই কবিতাটা পড়ছি। উনি কিন্তু কখনোই খুব বড় কোনো পত্রিকাতে ছাপতে অনুমতি দেননি তার কবিতা, সবসময় ছোট মাসিক ত্রৈমাসিক এই সমস্ত পত্রিকাতে ছাপতে দিলেন। কিন্তু উনি যখন অসুস্থ ছিলেন, সে শয্যাশায়ী ছিলেন, তখন তাকে খুব অনুরোধ করে তার কাছ থেকে 2টো না 3টে কবিতা বড় বড় পত্রিকায় ছাপাবার অনুমতি নেওয়া হয়েছিল। এই স্বাধীনতা প্রাণহীন। 27 বছর ধরে এই স্বাধীনতা প্রাণহীন, ধাতব শব্দের উচ্চারণ শুধু। কে শেখাও আমাকে সংবিধানের মহিমা, গণতন্ত্র, দেশপ্রেম? এই দেশে পদব্রজে এক গ্রাম থেকে গ্রামান্তরে যেতে কঠিন নিষেধ। তোমাকে পিছন থেকে সামনে থেকে ভয় দেখাবে হাজার হাজার সব দেহের নৈশব্দ আর শ্মশানের অন্ধকার। যত দূর যাওয়া যায় শ্মশান আর সব দেহ, নৈশব্দ ও অন্ধকার,
এ আমার দেশ, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, বুকে এমন পাথর, অথচ পাথরেও একদিন দুর্বাসম কিশলয়ে জন্ম নেয়। আমার তেমন কোনো উত্তরণ এই দেশে ঘোর উন্মাদের প্রলাপের মতো মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল। সত্যি প্রতিবাদী একটি কবিতা তুমি পড়ে শোনালে, এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানতে পারলাম আরো কিছুটা। ধন্যবাদ আঙ্কেল তোমাকে আরেকবার। এবার চলে যাব আবার সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক, কলমিস্ট, কি ছিলেন না, সমস্ত কিছু করে গেছেন এই কবি। তার প্রতি শ্রদ্ধা। একটু দু একটি ইনফরমেশন আবার সবার সঙ্গে শেয়ার করছি। ওনার জন্ম হয়েছিল বাংলাদেশে, অ্যাকচুয়ালি এখন বাংলাদেশে ওনার জন্ম হয়েছিল, কিন্তু তারপরে উনি বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। আর একটি ইনফরমেশন, যেটা আমাদের কলকাতায় একটা শেরিফ বলে একটি পোস্ট আছে, একটা অফিসিয়াল পোস্ট। সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু একজন কবি হয়েও এই শেরিফ পোস্ট পেয়েছিলেন, ওনাকে বলা হয়েছিল, এবং উনি অ্যাজ এ শেরিফ, হি ওয়ার্ক অ্যাজ শেরিফ। তো চলে যাব আমাদের পরবর্তী পরিবেশনা করবেন গীতাঞ্জলি গুপ্ত তালুকদার। সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় চূড়ায় কবিতাটি পড়বেন। চলে যাচ্ছে গীতাঞ্জলিদির কাছে। ওভার টু ইউ। নমস্কার, আমার নাম গীতাঞ্জলি গুপ্ত তালুকদার। আজ আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের এক খুবই নামকরা এই কবিতাটি, পাহাড় চূড়ায়, এই কবিতাটি পড়ছি। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার ইচ্ছে, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটি নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি আমার ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। বহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে অত বড় একটা নদী পেয়েছিস, দারুণ জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ দক্ষিণে গরম হাওয়া, শুধু এক ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথায় খুব কাছে, নিচে বিপুল পৃথিবী। চরাচরে তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না,
তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে আমার ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। দুর্দান্ত, ধন্যবাদ গীতাঞ্জলি দি। ধন্যবাদ গীতাঞ্জলি দি, সুন্দর একটি কবিতা পাঠ করে শোনানোর জন্য। আপনার কবিতা শুনে সেই পাহাড়ের চূড়ায় হারিয়ে যেতে ইচ্ছে করছিল। ধন্যবাদ। আবার চলে আসছি আবার আমাদের আবার সেই কবি আর প্রেমেন্দ্র মিত্রের কাছে পরবর্তী পরিবেশনা। একটু শুধু বলি, এই ভিকপাল কথা সাহিত্যিক অনেক অনেক নিজের স্বাক্ষর রেখে গেছেন বাংলা সাহিত্যে নিজের প্রতিভা দিয়ে। পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন এই কবি প্রেমেন্দ্র মিত্র। আমি ওনার সম্পর্কে পড়তে গিয়ে একটা জায়গায় পড়ছিলাম, একজন লিখছেন, his critique of humanity led him to believe that for it to survive, human beings had to forget their differences and be united. দারুণ কথাটা। চলে আসবো পরবর্তী পরিবেশনায়। আমাদের মধ্যে রয়েছেন মহুয়া মণ্ডল, আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার অন্যতম সদস্য। মহুয়া পড়বেন প্রেমেন্দ্র মিত্রের হঠাৎ যদি কবিতাটি। ওভার টু ইউ মহুয়া। নমস্কার, আমি মহুয়া মণ্ডল। আজকে আমি পড়ব কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা হঠাৎ যদি। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করে গোটা দুয়েক আইন জারি, দু এক জনায় খুব কষে দিই সাজা। মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব। বৃষ্টি ফোটার ফেলি চিকন দিক, ঝুলিয়ে ঝালর ঢাকি চতুর্দিক। দিল দরিয়া মেজাজ করে কই, বাজগুলো সব স্ফূর্তি করে বাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল। অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে। ঘুমের পুরীর সেপাইগুলো পেলে তাদের ধরে খুব কষে দিই সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, ওলট পালট করি বিশ্বখানা, ভাঙি যেথায় যত নিষেধ মানা। মনের মতো কানুন করি কটা, রাজা হওয়ার খুব করে নি ঘটা। সত্য তা সে যতই বড় হোক, কঠোর হলে দিই তাদের সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। ধন্যবাদ। ধন্যবাদ মহুয়া, দুর্দান্ত, কি সুন্দর পড়লে। ঠিক আজকে যদি হতাম একটা দিনের রাজা বা একটা রাতের রাজা। ধন্যবাদ তোমাকে আরেকবার মহুয়া। চলে আসছি আমাদের পরবর্তী শিল্পীর কাছে। শিল্পীর কাছে আসার আগে যে কবিকে স্মরণ করব আবার, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে যেমন বলেছিলাম 1920 সালে ব্রিটিশ ভারতে ওনার জন্ম হয়েছিল, কিন্তু কলকাতায় রিপন স্কুলে তার পড়াশোনা করেন এবং পরবর্তীকালে তিনি কিন্তু কমিউনিস্ট পার্টি, বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং সেখান থেকেই তার প্রতিবাদের কবিতা লেখা শুরু। শুধু এইটুকুই আমি আরেকটু বলতে চাই যে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র যে প্রতিবাদের কবিতা লিখেছেন এরকম নয়, তিনি তার কবিতার মধ্যে ছিল প্রেম, প্রকৃতি, চারপাশের মানুষ, তুচ্ছ ছোট ঘটনা, সমাজ আন্দোলন, নানা বিষয়। চলে যাব আমাদের পরবর্তী পরিবেশনায়। যিনি পরিবেশনা করবেন আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার কর্ণধার রিচা সরকার। রিচাদি পড়বেন জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ওভার টু ইউ। আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ কবিতাটি
পড়ে শোনাবো। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়, সে কিছু বলতে চায়। ধন্যবাদ। দুর্দান্ত রিচাদি, কি ভীষণ মর্মস্পর্শী কথাটি লাস্টে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আমরা আশা করবো আমাদের এই কবিতার মধ্য দিয়ে আমরা সবাইকে ধরতে পারবো, যারা যারা বলতে চায়, আমাদের যে অব্যক্ত কথাগুলো যেগুলো বলতে পারি না, এই কবিতার মধ্যে দিয়ে আমরা সবার সামনে পৌঁছে দিতে পারবো। রিচাদি, তোমাকে ধন্যবাদ আরেকবার। চলে যাব আমাদের পরবর্তী পরিবেশনায় আবার সেই সুনীল গঙ্গোপাধ্যায়। একটু জাস্ট উনার সম্পর্কে আরো দুটো ইনফরমেশন দিয়ে আমরা চলে যাব পরবর্তী শিল্পীর কাছে। বিভিন্ন বিষয় বিভিন্ন সময়ে সুনীল গঙ্গোপাধ্যায় পুরস্কৃত হয়েছেন। 1972 এবং 1989 সালে আনন্দ পুরস্কার পান দুবার, এবং 1985 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই কবি। 200টিরও বেশি বই লিখেছেন। অ্যাকচুয়ালি নাম্বার অফ বুকস যদি বলা হয়, তার ওভার 200 বুকস এই কবি লিখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়কে এবার যিনি আমরা স্মরণ করব, যার কবিতার মাধ্যমে তিনি আমাদের গ্রুপের সদস্য, কবিতা তো পাঠ করেন, এবং আমি বলবো আমাদের গ্রুপের একজন কবি, মানস দে। মানুষের কাছে চলে যাব। মানুষ, ওভার টু ইউ। মানুষ, আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতাটি, এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটি কবিতা, কেউ কথা রাখেনি। ওভার টু ইউ মানুষ। ধন্যবাদ রানা। আমি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি আবৃত্তি করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল হতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে লস্কর ছেলেরা চুষেছে। শিকারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। খেয়ালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। মানুষ দুর্দান্ত, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, বিখ্যাত দুটি লাইন। ধন্যবাদ মানস তোমাকে। আর একবার আবারও চলে যাব সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে। আমি কবিতাটি শুনতে শুনতে ভাবছিলাম, আমার হঠাৎ করে মনে পড়ে গেল, শুনেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা লেখার ইতিহাসটা, শুরুটা কিভাবে হয়েছিল, এটা আমার শোনা, আমি জানি না কতটা সত্যি বা মিথ্যা। ওনার বাবা চাইতেন না যে উনি বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে মেলামেশা করুন বা এই সমস্ত করুন, সেই জন্য ওনার বাবা ওকে টাস্ক দিয়েছিলেন ওনাকে, এই তোমাকে একটা ইংরেজি কোনো একটি সাহিত্যের অনুবাদ করতে দিয়েছিলেন ওনাকে, যে তুমি এই বইটা নাও, এই বইটা নিয়ে প্রত্যেকদিন দুটো করে কবিতা বা কিছু এরকম অনুবাদ করে শোনাবে। আর সেইটা থেকেই নাকি ওনার আস্তে আস্তে কবিতার প্রতি কবিতা বা সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মায়। আর সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে আমার যেটা আবার বলছি, এইটা আমাদের এই সিরিজের আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষ কবিতা হবে। তো এটা বলার আগে আমার নিজের পছন্দের আরেকটি ইনফরমেশন আপনাদের জানাই। আপনারা জানেন সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু গল্প উপন্যাস সিনেমা হয়েছে, রাইট? তার মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী তো আছেই, আর আমার ফেভারিট কাকাবাবু। কাকাবাবুর একদম আমার চোখের সামনে ভেসে আসছে সেই সবুজ দ্বীপের রাজা, তারপরে তো হয়েছে কাকাবাবু হেরে গেলেন, মিশর রহস্য, ইয়েতি অভিযান, হঠাৎ নীরার জন্য। তো অনেক অনেক মুভিজ ওনার গল্প নিয়ে, কবিতা নিয়ে হয়েছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী পরিবেশনা। আমাদের মধ্যে রয়েছে তপস্যা সেন। তপস্যা আজ সুনীল গঙ্গোপাধ্যায় ইচ্ছে হয় কবিতাটি করে শোনাবে। তপস্যা, ওভার টু ইউ। ধন্যবাদ রানা। নমস্কার, আমি তপস্যা সেন চন্দ্র। আমি পড়ব হচ্ছে সুনীল গাঙ্গুলির ইচ্ছে হয়। এমন ভাবে হারিয়ে যাওয়া সহজ নাকি? ভিড়ের মধ্যে ভিখারি হয়ে মিশে যাওয়া? এমন ভাবে ঘুরতে ঘুরতে স্বর্গ থেকে ধুলোয় মরতে, মানুষ সেজে এক জীবন মানুষ নামে বেঁচে থাকা? রূপের মধ্যে মানুষ আছে, এই যে নাকি নারীর কাছে? রঙের ধাঁধা খুঁজতে খুঁজতে টনটনায় চক্ষু স্নায়ু, কপালে দুই ভুরুর সন্ধি, তার ভিতরে ইচ্ছে বন্ধি। আমার আয়ু আমার ফুল ছেঁড়ার নেশা। নদীর জলে সাগর যায়, সাগর জল আকাশে মেশে। আমার খুব ইচ্ছে হয় ভালোবাসার মুঠোয় ফেরা। নমস্কার। ধন্যবাদ তপস্যা, সুন্দর করে কবিতাটি পাঠ করলে তুমি। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি শেষ করব প্রেমেন্দ্র মিত্র, এগেন আমার খুব সেই ফেভারিট ঘনাদার যিনি সৃষ্টি করেছিলেন, তার একটি কবিতায়। কবিতাটির নাম ছোঁয়া। আমি একটু চেষ্টা করছি। প্রেমেন্দ্র মিত্রের ছোঁয়া। সারাদিন ঘেঁষাঘেঁষি মানুষের ভিড়ে কত ছোঁয়া লাগে। সারা হৃদয়ে শরীরে রাত হলে একা ঘরে এসে একে একে সব দাগ মুছে রেখে শেষে একটি গভীর ছোঁয়া তবু লেগে আছে হৃদয়ের একেবারে কাছে। যে শহরে শুধু ধুলো ধোঁয়া, সেখানে কোথায় এই ছোঁয়া? লেগেছিল কার? কত ভাবে তবু মনে পড়ে না কোয়ার। অপরিচিতের এই উদাসীন অচেনা নগরে কাটালাম বহুদিন প্রবাসের মতো। শুনেছি অনেক নাম, ভুলে গেছি কত। একা একা
হেঁটে হেঁটে গেছি কত দূর, তবু এতদিন পাইনি সে দেখা একটি বন্ধু। চোখ তার চেনে না কো, মন তার জানে না প্রমাণ, চেতনার অন্য পিঠে শুধু আজীবন বয়ে ফিরি সুগোপন এক অভিজ্ঞান। অগুণন মানুষের ভিড়ে কখনো সেই অভিজ্ঞান হলো বিনিময়, আনমো না জানে না হৃদয়। তারপর নগরের দুটি বাতায়নে একটি অতল রাত্রি বয়, দুটি মন থেকে মনে। ধন্যবাদ সবাইকে। এই 3 কবিকে আমরা স্মরণ করলাম যারা সেপ্টেম্বরে বিশেষ সূত্র বলেছিলাম। সেপ্টেম্বরে এনাদের এই 3 দিকপাল সাহিত্যিক কবির জন্ম হয়েছিল। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটি আজকে আমি দায়িত্ব পেয়ে, সঞ্চালনার দায়িত্ব পেয়ে। ধন্যবাদ রিচাদিকে। ওভার টু ইউ রিচাদি। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আমরা দিকপাল সেই 3 কবিকে স্মরণ করার সুযোগ পেলাম। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন হয়তো আপনাদের ভালো লাগবে এই আশায়। ভালো থাকবেন। আমরা আবার আসবো কবিতার ডালি নিয়ে। ধন্যবাদ।